স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। কলেজ জাতীয়করণ আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থী পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ হারালেন শিক্ষক সহ 2 জন। জনগণের দাবি ও প্রাপ্তি কতটুকু, কোন দিকে যাচ্ছে রাষ্ট্র, এসব নিয়ে আজকের আলোচনা আলো আধার। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আছেন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডক্টর ইমরান সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন আর্ট অ্যান্ড সোশ্যাল সায়েন্সের সিনিয়র রিসার্চ ফেলো সামিউর শীষ। স্বাগত আপনাদের জনাব আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আওয়ামী লীগ কোনো ধরনের ভিন্ন কণ্ঠস্বর শুনতে এখন চায় না এবং খুবই অসহনশীল মনে হচ্ছে এই সরকারকে। কোনো পর্যায়ে কোনো আন্দোলন, একটি কলেজ জাতীয়করণ আন্দোলনের জন্য পুলিশকে গুলি চালিয়ে দিতে হয়, লাঠিপেটা করতে হয়, পরিবেশ নিয়ে আন্দোলনের ক্ষেত্রে গরম পানি মারতে হয় এবং আমি জানি না যে কোনো কথা বলার জন্য গলা চিপে ধরা হয়। মানে এর আগে তো বিএনপি শুধু শত্রু ছিল, এখন সারা বাংলাদেশের সব মানুষই আওয়ামী লীগের শত্রু হয়ে গেল কিনা? ধন্যবাদ জনাব খালিদ মহিউদ্দিন। আওয়ামী লীগ অসহনশীল নয়, তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে জনাব খালিদ মহিউদ্দিন। আমি আমার প্রোগ্রাম তো গুরুত্বপূর্ণ। খালিদ মহিউদ্দিন ধারাবাহিকভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে কল্পকাহিনী বলেই যাচ্ছেন এবং বিভিন্ন ধরনের শব্দ চয়ন করে যাচ্ছেন এবং খালিদ মহিউদ্দিন যথাযথভাবে মুক্তভাবে কথা বলছেন। কল্পকাহিনী বলার জন্য আমার শাস্তি হওয়া উচিত, আপনি আমাকে বলেন কল্পকাহিনী কোনটা? মাঝে মাঝে খালিদ মহিউদ্দিন আমাদের দ্বারা বাক আক্রমণের শিকার হয়েছেন। তো আমি যদি বাক আক্রমণের শিকার হই, আপনি যদি আমাকে প্রতিনিয়ত বাক আক্রমণ করেন, আমি যদি মাঝে মধ্যে 2-1 করি, তাহলে এটা অসহনশীলতার পরিচয় নয়। এটা আমার কাছে প্রতীয়মান। কলেজ জাতীয়করণের জন্য গতকাল যে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহে, এটি অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং আমি নিজেও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে এবং রাজনৈতিক কর্মী হিসাবে এর তীব্র নিন্দা জানাই এবং আমি আশা করব বাংলাদেশ পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কেন, কিভাবে, কার উস্কানিতে এখানে গুলি বর্ষণ করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে এবং এই যারা দায়িত্ব পালন করতে গিয়ে অতি উৎসাহী ভূমিকা পালন করেছেন, তাদের ব্যাপারে বাংলাদেশ পুলিশ যথাযথ ভূমিকা পালন করে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি যেহেতু এই মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, বিষয়টা আমি পরবর্তী সংসদীয় কমিটিতে উপস্থাপন করব। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের সকল মানুষ শত্রু, বাংলাদেশের সকল মানুষকে শত্রু বানিয়ে কখনোই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে পারবে না। এবং বাংলাদেশের গুটিকতক মানুষ আপনারা যারা আছেন, যারা ঢাকা শহরের শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আপনারা সমাজতন্ত্রের স্বপ্ন দেখেন অথবা বিভিন্ন ধরনের ফ্যান্টাসিতে ভোগেন, আপনারা অনেকে আমাদের কাছে শত্রু হতে পারেন, কিন্তু আমজনতা আমাদের কাছে শত্রু নয়। তদন্ত কমিটি গঠিত হয়েছে, সেই তদন্ত কমিটি নিশ্চয়ই সেই ঘটনাটি দেখবে, কিন্তু আপনার কাছে কি খবর আছে যে সশস্ত্র মানে সশস্ত্র বিপ্লব হবে না? আপনি যে সেইটির সংসদীয় বিভাগের একজন সদস্য হিসাবে, সংসদীয় কমিটির সদস্য হিসাবে, কলেজের 3য় শ্রেণীর কর্মচারী একজন বলছেন, আমার সামনে পুলিশ নিহত আবুল কালাম স্যারকে বেধড়ক পিটিয়েছে, পুলিশের নির্যাতনে স্যার মারা গেছে। এরকম কথা কি আপনি শুনেছেন? দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি একটা নিন্দা জানিয়েছি একজন রাজনীতিবিদ হিসেবে, মানুষ হিসেবে, নাগরিক হিসেবে, এবং আমি পরবর্তী সংসদীয় কমিটিতে বিষয়টি অবশ্যই উপস্থাপন করব। এবং আমার বিশ্বাস, আমি যে কথাগুলো বলছি এটি বাংলাদেশ পুলিশ বিভাগ নিঃসন্দেহে বিষয়টি জানছেন এবং তারা যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করেছি এবং এ ব্যাপারে আমার অবস্থান কঠোর। এ ব্যাপারে আপনার অবস্থান কঠোর। ব্যারিস্টার রুমিন ফারহানার কাছ থেকে জানতে চাইবো যে ব্যারিস্টার ফারহানা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ময়মনসিংহে এই ঘটনা ঘটার বা পরে সরকার পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এই পর্যন্ত 5টি তদন্ত কমিটি করা হয়েছে এবং যে এমপির এলাকায় এই ঘটনা ঘটেছে তিনি স্পষ্ট বলেছেন যে এই ঘটনার জন্য যে কোনো তদন্ত রিপোর্টে যে ব্যাপারটি বেরিয়ে আসুক তিনি সেটা মেনে নেবেন। এটাকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ঘটনা ঘটবার সাথে সাথে সর্বোচ্চ যে অ্যাকশনটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেটা হলো একটি তদন্ত কমিটি করা হয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট কখনো আলোর মুখ দেখে এবং বেশিরভাগ সময় আলোর মুখ দেখে না, বা সেই তদন্ত রিপোর্ট অনুযায়ী আজ পর্যন্ত কোনো ঘটনার বিচার করা হয়েছে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে আমি আপনাকে মনে করে দিতে পারি, আপনি যদি মনে করতে চান যে তদন্ত কমিটি দুই একটি বিচার হবে, এক্সেপশন প্রুভস দ্য রুল খালেদ ভাই। সুতরাং দুই একটি ঘটনার হয়তোবা তদন্ত রিপোর্ট অনুযায়ী বিচার হতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি হয়নি। যেমন আপনি নাসিরনগরের ঘটনাটি যদি ধরেন, সেখানে 5 বার আগুন দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরে এবং গতকাল 27 তারিখেও আমি দেখেছি পত্রিকায় এসেছে আবারও সেখানে আক্রমণ হয়েছে।
একই ঘটনা ঘটেছে আপনার নাটোরে, একই ঘটনা ঘটেছে হবিগঞ্জে। তদন্ত কমিটি অর্থাৎ প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই তদন্ত কমিটি ঘটনাগুলো প্রতিবেদন ঘটছে। দিয়েছে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে রসরাজের কথা বলা হয়েছে, তার মোবাইল ফোন থেকে সেটি করা হয়। এটা পুলিশের তদন্ত রিপোর্টে এসেছে, কিন্তু আপনি আমাকে বলেন, আলোর মুখ দেখেই প্রসঙ্গে বলতে চাইলাম যে নাসিরনগরের ক্ষেত্রে সেটি হয়তো ঠিক না। বলেন নাসিরনগরের তদন্তে কিন্তু আরো উঠে এসেছে যে দলীয় সাংসদের সঙ্গে, সেখানকার দলীয় সাংসদ এবং মন্ত্রী যিনি আছেন ওখানকার, তার সঙ্গে জেলা আওয়ামী লীগের যে কোন্দল, সেখান থেকে কিন্তু এই ঘটনার উৎপত্তি। আপনি আমাকে বলেন মন্ত্রীর বিরুদ্ধে কি ব্যবস্থাই নেওয়া হলো, কিংবা জেলা কমিটিতে যারা আছেন তাদের বিরুদ্ধে বা কি ব্যবস্থা নেওয়া হলো? একই সঙ্গে আবার এটাও উঠে এসছে তদন্ত রিপোর্টে যে সেই সময় যারা আপনার বাঁচাতে গিয়েছিল তারা বিএনপির কর্মী হওয়া সত্ত্বেও, মানে যেহেতু তারা বিএনপির কর্মী, তাদের একজনকে, আমিনুল নামের একজনকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং বিএনপি কর্মীরা বাঁচাতে গিয়েছিল, মানে বিএনপি কর্মীদের তো কোনো জার্সি দিয়ে আলাদা করে চেনা যায় না। আমি স্পেসিফিক্যালি বলছি আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত রিপোর্টে যদিও উঠে এসেছে এটা আওয়ামী লীগের দলীয় কোন্দল, তারপরেও বিএনপি নেতা আমিনুলকে গ্রেফতার করা হয়েছে, যেখানে তারপরে দেখা গেছে যে এবং আওয়ামী লীগ নেতারা যেটি দলীয় কোন্দলের বিষয় হলো তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের যে মানুষজন ছিলেন ওখানে, নেতা গোছের, তারা গিয়ে পুলিশের কাছে বলেছে যে উনি আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। অর্থাৎ এক ধরনের রাজনীতিকরণ এবং রাজনীতির ফায়দা নেবার একটা চেষ্টা আমরা দেখেছি। আমি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের কাছে এরকম তদন্ত করে কি লাভ, যে তদন্তের আলোকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না? কিন্তু বেলসে ফারানা, আপনার প্রথম পয়েন্ট হচ্ছে তদন্ত রিপোর্ট অনেক কিছু আলোর মুখ দেখছে আসলে, যেটা হচ্ছে যে মানে, কিন্তু আমি বেলসের রুমিন ফারানা এমনকি গাইবান্ধায় যে সাঁওতালদের উপর আক্রমণ হলো সেটারই বা কি ফয়সালা হয়েছে? বেলসের রুমিন ফারানা প্রশ্নটি আমি এখানে জানতে চাইবো যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে, আপনি একটু পরে যদি আমাদের জবাব দেন, যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্ত্রী বা এমপির বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, মন্ত্রী আর এমপির গন্ডগোলের কারণে যে এত বড় কতগুলি ঘটনা ঘটাতে পারলো, যারা এই ঘটনাটি ঘটাতে চায়। একই সাথে গোবিন্দগঞ্জের সাঁওতাল পাড়ায় যা হয়েছে সেটার বিষয়ে আমি জানতে চাই। সাঁওতাল পাড়াটি অবশ্য আরেকটি ঘটনা, নিশ্চয়ই আরেকটি ঘটনা। ইমরানের সরকার, সেখানেও আওয়ামী লীগের ইমরানের সরকার, আপনার কাছে কি মনে হয় যে এই সরকারের আমলে কি কোনো ভয়েস শোনানো খুব কঠিন কিনা, যে ভয়েসটি আসলে এই সরকার শুনতে চায় না? এটা আমার মনে হয় যেটা, যে আমাদের মাননীয় সংসদ সদস্য আছেন, তিনি বলেছেন যে আপনার কথা উদাহরণ দিয়েছেন যে টেলিভিশন, আমরাও কথা বলছি, এটাও একটা উদাহরণ। আমার মনে হয় যে মত প্রকাশের স্বাধীনতা এবং কথা বলবার অধিকার আমার মনে হয় শুধুমাত্র স্টুডিওতে সীমাবদ্ধ করতে চাইছেন। এই কারণে যারা রাজপথে কিছু বলতে চাইছেন তাদের উপরই খড়গহস্ত হচ্ছেন, আর আরেকটা বিষয় হলো যেটা তদন্ত কমিটি নিয়েও এসেছে, আমার মনে হয় কমিটির নাম পরিবর্তন করার একটা সময় এসেছে। এটাকে তদন্ত কমিটি না দিয়ে ধামাচাপা কমিটি দেওয়া যেতে পারে। কারণ প্রত্যেকবারই যে তদন্ত কমিটিগুলো হয়, যদি রিপোর্ট দেয় তাহলে পুরো ঘটনার উল্টো রিপোর্ট দেয়, আর বেশিরভাগ ক্ষেত্রে রিপোর্ট হয় না। একদম সাম্প্রতিক সময়ের উদাহরণ যেটা আজকেও গণমাধ্যমে আছে, একটা রিপোর্ট নিয়ে আপনি জানবেন যে 800 কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে লোপাট হয়েছে, সেটির তদন্ত কমিটি নিয়ে একটা রিপোর্ট এসেছে। ফরাসউদ্দিন সাহেবের নেতৃত্বে যে কমিটি হয়েছিল, সেই কমিটি যখন রিপোর্ট দিয়েছিল তখন অর্থমন্ত্রী বলেছেন যে এই রিপোর্ট খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং পুরোপুরি জনসম্মুখে এটাকে প্রকাশ করা হবে। অথচ এখন মন্ত্রণালয় বলছেন যে সেই রিপোর্টটি পুরোপুরি অর্থমন্ত্রীর কবজাবন্দি এবং সেই রিপোর্টটি আমি এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলাম। আমরা যেহেতু আন্তর্জাতিক আদালতে বা আন্তর্জাতিক জায়গাগুলিতে এই বিষয়টা নিয়ে আসলে তদবির করছি, আমরা আমাদের টাকাটা ফেরত আনতে চাচ্ছি, আমরা এখন আমাদের যারা দায়ী আছে সে তার নাম যদি প্রকাশ করি তাহলে সেই লবিং এর ক্ষেত্রে, বার্গেনিং এর ক্ষেত্রে আমাদেরকে একটু পিছনে ফেলে দেবে, সেজন্য সেটিকে এই মুহূর্তে প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনাকে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি অর্থমন্ত্রীর চেয়ে বড় আওয়ামী লীগের ডক্টর ফরাসউদ্দিন। যেটি অর্থমন্ত্রী চাপা দিতে চাবেন সেটি ডক্টর ফরাসউদ্দিন প্রকাশ করতে চাবেন, সেটা আমি মনে করি না। তাহলে রিপোর্ট আলোর মুখ দেখছে না, কারণ আন্তর্জাতিকভাবে আমরা একটু মানে ভালো অবস্থা, আমরা তাহলে আমাদের অপরাধীদেরকে আমরা ধামাচাপা দিয়ে আড়াল করে রাখবো, এটাই আমাদের কৌশল। এই মুহূর্তে তারা সেটাই বলছেন। সেটি আমার অন্যান্য ক্ষেত্রে আপনি যেটি নাসিরনগর নিয়ে এসেছেন, এখানেও একটি প্রশ্ন এসেছে যে নাসিরনগরে হামলার পর সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আপনি জানেন 3টি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাব এবং বিজিবিকে সেখানে মোতায়েন করা হয়েছে এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। এই আইন শৃঙ্খলা বাহিনী থাকবার পরেও সেখানে পর্যাপরি যে হামলাগুলো হচ্ছিল, এই হামলাগুলোর দায়ভার কে নেবে? এবং সেগুলো নিয়ে সরকারের কিন্তু কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি শুধুমাত্র নাসিরনগর নয়, নাসিরনগরের পর আমরা দেখলাম সিরিজ হামলা শুরু হলো। দেশের অন্তত 5টি জেলাতে হামলা হয়েছে, বেশ কয়েকটি উপজেলায় হামলা হয়েছে, সেই মাধবপুর, ছাতক থেকে শুরু করে হবিগঞ্জ, আরো বেশ কয়েকটি জেলা, ঠাকুরগাঁ। সুতরাং সেই জায়গাগুলোতেও কিন্তু সরকারের সদিচ্ছার যে প্রকাশ, সেটা কিন্তু আমরা দেখিনি। যে সংখ্যালঘু সম্প্রদায় বা আমরা যাই বলি যে ধর্মীয় সংখ্যালঘু যারা আছেন বা সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরকে
রক্ষা করবার ক্ষেত্রে বা তাদেরকে প্রোটেক্ট করবার ক্ষেত্রে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখিনি। একই ঘটনা আমরা সাঁওতালদের ক্ষেত্রেও দেখলাম, আপনি জানেন গাইবান্ধাতে, সেখানেও কিন্তু একের পর এক হামলা হচ্ছে, তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এমন একটি ছবি আমাদেরকে দেখতে হয়েছে, খুব দুর্ভাগ্যজনক, যে আমরা দেখলাম পুলিশ বেষ্টনীর ভেতরে থেকে একজন মানুষ শার্ট প্যান্ট পরে ইন করা, খুব স্বাভাবিকভাবে ছবিটি দেখলে মনে হয় এটা প্রশাসনের বাইরে কেউ হবেন না, এত পরিপাটি ড্রেস পরা একজন মানুষ পুলিশের বেষ্টনীর ভেতরে থেকে ঘর বাড়িতে আগুন দিচ্ছেন। এই ছবিটি নিশ্চয়ই দেখেছেন, যেটি আমাদেরকে খুবই লজ্জিত করেছে জাতি হিসেবে। আপনি কি খেয়াল করেছেন যে যাকে আমরা সাঁওতালদের বসতি বলছি, ওইখানে সেই বসতিগুলি যে এই বছরের জুলাই মাসের বসতি? তাহলে সেই বসতি যখন করা হলো জুলাই মাসে, তখন কেন বাধা দেওয়া সরকার হলো দলের না? একজন কেন সরকার সেখানে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? একজন এমপির প্ররোচনায় সেই বসতিগুলি জুলাই মাসে তাহলে করা হয়েছে। ড্রাইভার কেন সরকার দলের এমপি নিচ্ছেন না? কেন সাঁওতালরা নেবে? যারা গৃহহারা মানুষ, তাদেরকে গৃহ তৈরি করবার সুযোগ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া না, তাদেরকে প্রলোভন দেখিয়ে তাদেরকে সেখানে এনে বসানো হয়েছে। তাদের ইউনিয়ন পরিষদ নির্বাচন, ইউনিয়ন পরিষদের আমার মনে হয় নির্বাচনের খেলা হয়েছে। আমার কথা হলো, যারাই এখানে প্ররোচনা দিক বা যারাই তাদেরকে, সংখ্যালঘু যারা সাঁওতাল রয়েছেন, যারা গৃহহীন মানুষ, যাদের থাকবার জায়গা নেই, যাদের পৈতৃক সম্পত্তি অধিগ্রহণের নামে নেওয়া হয়েছিল ৬২ সালে, তারপর তারা একটা ভূমিহীন হয়ে দাঁড়িয়েছেন, তাদের সম্পদ যেই ফিরিয়ে দেবার লোভ দিয়ে সেখানে আনুক না কেন, যখন এই বসতিগুলো করা হলো তখন ব্যবস্থা নেওয়া হলো না কেন? কিন্তু এখনো যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কেন সেই সংসদ সদস্য কিংবা সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আমার মনে হয় সেই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে নিশ্চয়ই আবু সাইদ আল মাহমুদ স্বপন বলবেন। আমরা একটু জনাব সামিউর শীষ আপনাকেও একটু শুনতে চাই যে এই প্রসঙ্গে আপনার। আচ্ছা, প্রথমে যে সহিষ্ণুতা অসহিষ্ণুতা যে বিষয়টা আসলো, এই কথাটার মধ্যেই কিন্তু আমাদের এক ধরনের দাম্ভিকতা আছে, যে আমরা এই যে খালেদ মহিউদ্দিন আপনাকে কথা বলতে দিচ্ছি, এখন আমরা ২১বিংশ শতাব্দীতে বাস করছি, এখন যদি আমরা বলি যে আমরা আপনাকে কথা বলতে দিচ্ছি, এই কথাটার মধ্যে যথেষ্ট আমার মনে হয় আধুনিক গণতান্ত্রিক চিন্তার পরিচয় নেই। এটা অনেকটা সামন্তবাদী এক ধরনের চিন্তা ভাবনা, তার মাঝে একটু উদারতা দেখানোর একটা চেষ্টা। আর আরো একটা জায়গা আমাদের মনে হয় প্রয়োজন এখন, যে যাদেরকে আমরা গণপ্রতিনিধি বলি, তারা কথা বলবেন না, তাদের দরকার সবার কথা শোনা। তারা গালাগাল শুনবেন, তারা ধমক শুনবেন, তাহলেই এক ধরনের গণতন্ত্র আসবে। এরকম টিভিতে আমরা অনেক ভদ্রভাবে কথা বলি এবং আপনারা জনগণের সাথে মিশে সবাই রাজনীতি করেন, আপনাদের জনগণের কাছ থেকে বকা শুনতে হবে, এবং সেটা যদি আপনারা সহ্য করতে পারেন তাহলে বোঝা যাবে যে আমরা গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছি। এই ক্ষেত্রে আমি বলি যে আমাদের একটা অদ্ভুত ধরনের ডিলেমা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ওই সড়কটার কথা চিন্তা করি, চারুকলা থেকে এই শহীদ মিনার পর্যন্ত, এরশাদ আমলে যেটা স্বৈরাচার আমল, তখন যেই মানের কার্টুন দেখেছি, যেই রকম ভাব প্রকাশ করতে দেখেছি, আজকে আমরা সেরকম ভাব প্রকাশ করার আরো বরং মিডিয়া এসছে, আমাদের ফেসবুক এসেছে, এইটুকু কথা বলবার সাহস আছে কিনা, এটা আমাদের একটা পিকুলিয়ার ধরনের ডিলেমা। যে আমরা যেটা স্বৈরাচার আমল, তখন আমরা যেইভাবে কথা বলতে পারতাম, এই আমলে আমরা সেইভাবে কথা বলতে পারছি না। এইটাকে যদি আমি একটু স্ট্রাকচারালি আনি, তাহলে আমরা বলবো এতগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কোনোটাতেই এই সংসদ নির্বাচন নেই। নির্বাচনের প্রতি যে আমাদের এখন খুব আস্থা রাখতে হবে, ট্রাম্পের পরে হয়তো এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু এই নির্বাচনের যদি একটা প্রক্রিয়া থাকে, তাহলে এত বছরে আরো গত 25 বছরে অন্তত 50 জন নেতা বের হতো, যার মধ্যে 5 জন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারতো। এখন নেতা তৈরি হওয়ার কোনো প্রসেস নেই। এগুলোর জন্য যেটা হচ্ছে এই যে, কিন্তু নেতা তৈরি হওয়ার প্রসেস নাই, সেটা যে যখন বলছেন, তখন আবু সাইদ আল মাহমুদ স্বপন তো নেতা তৈরির প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে এরকম একজন নেতা হয়েছেন, যিনি অনেকটা সামন্ত প্রভুর মতো কথা বলেন। আমাদের সেই নেতা দিয়ে কথা দিয়ে লাভটা কি? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আবার স্বপন ভাইয়ের কাছে শুনতে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন অনেকগুলি প্রশ্ন তুলেছেন বেশ, রুমিন ফারহানা ইমরান সরকার এবং সামিউর শীষ, আপনি সেগুলি যদি একটু শেষ থেকে শুরু করি। হ্যাঁ, প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি শিক্ষক, হ্যাঁ, আপনার বিশ্ববিদ্যালয় আইন 1973 দ্বারা পরিচালিত হয়, এবং এই বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসন ভোগ করে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে, এবং সেই বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হবে কিনা এটি সর্বাগ্রে আপনাদের সিদ্ধান্তের বিষয়। হ্যাঁ, তো যে কথাটি আপনাদের বলবার কথা আপনাদের ফোরামে, সে কথাটি আপনি আপনাদের ফোরামে না দিয়ে অযথা সরকারের বিরুদ্ধে দোষারোপ করবার চেষ্টা করলেন, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে
যে আপনি বলেছেন কথা বলতে দিচ্ছি, আমি কথা বলতে দিচ্ছি বলিনি, কথা বলছেন বলেছি। হ্যাঁ? বলেও কোনো সমস্যায় পড়ছেন না। এবং বাস্তবতা হচ্ছে যে আমাকে অযথা যখন দোষারোপ করা হচ্ছে তখন তো আমি সত্যটা বলবার কিন্তু চেষ্টা আপনি করব। চেষ্টা স্বপন করব। ভাই আপনি আমাকে আচ্ছা, একটু ধরিয়ে দেন, স্বপন ভাই দ্বিতীয় সরে আপনি নম্বর- একটু ধরিয়ে দেন। আপনি বলেছেন যে আমি কল্প কাহিনী বলি এক, আর দুই হচ্ছে অযথা। আমি কোনটি কল্প কাহিনী বলেছি আজকের ঘটনা থেকে বলে? দেখুন আজকের ঘটনা না হোক, আপনি আগেও কল্পকাহিনী বলেন। অসংখ্য সময় অসংখ্য সময় এই যেমন ধরুন যে অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আলোচনা করেন, যে আলোচনাগুলো প্রাসঙ্গিক নয়, কিন্তু এরপরে আপনারা মিডিয়ায় একটা আনবার কথা চেষ্টা করেন। প্রাসঙ্গিক নয়, আরেকটি কথা কল্পকাহিনী। আলোচনা করবার চেষ্টা করেন। কোনো কিছুই আপনাদের আচ্ছা, প্রাসঙ্গিক না লাগতে পারে এবং বিচ্ছিন্ন ঘটনা মনে করে। আমি ইমরানের কথায় আসি, সেটি হচ্ছে যে আদৌ সাঁওতাল যে ঘটনাটি ঘটেছে গোবিন্দগঞ্জে, সেটির সঙ্গে সংসদ সদস্য জড়িত আছে কিনা, এটি ঢাকায় বসে ইমরান কিভাবে পেলেন আমি জানি না। তো আমার বাড়ির পাশে, আমি যে নির্বাচনী এলাকা কালাইক্ষেত্র আক্কেলপুর, না, দুঃখজনক হলেও সত্য, আমার বাড়িও ওখানেই, আমার বাড়িও তার আপনার কাছেই। বাড়ির আরো অনেক পরে লালমনিরহাট, এর কুড়িগ্রাম, গাইবান্ধার পাশে কুড়িগ্রাম। তো আপনার বাড়ি যেতে হলে গোবিন্দগঞ্জ পার হয়ে আরো অনেকগুলো স্টেশন পার হয়ে, মিঠাপুকুর পার হয়ে, তার মানে রংপুর পার হয়ে, স্থানীয় লোকজন ছাড়া আমার বাড়ির কাছে একদম একদম কালাই পার হলে গোবিন্দগঞ্জ। রাইট, কিন্তু স্বপন ভাই কারো জায়গা ওখানে না হলে আমরা জানতে পারবো না সাঁওতালরা কি করে। আননেসেসারি একটা মানুষকে দোষারোপ করাটা আমি মনে করি যেটি তথ্যভিত্তিক না হলে ঠিক কেন নয়। unnecessary? না, ওখানে কোনোভাবেই ওখানকার স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেব এই সাঁওতালের ঘটনায় জড়িত ছিলেন না। তিনি সেদিন ওই এলাকাও ছিলেন না এবং তিনি সেটেল করেননি। সেইখানে অনেক মানুষ সেটেল করেছে। কিছু কিছু বিষয় আছে, এই বিষয়টি সুগার মিল তার সম্পত্তি উদ্ধার করতে গেছে। সুগার মিল অতি উৎসাহী হয়ে কিছু কর্মকর্তা মানে এটা উৎখাত করতে গিয়ে এক ধরনের, প্রথম কথা, জুলাই মাসে ওরা এখানে আসলো কেন? এক ধরনের জুলাই মাসে ওদেরকে তো এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তোমাদের যে জমি প্রয়োগ করা হয়েছে সেই জুলাই জমি। মাসে সরকারও প্রতিশ্রুতি দেয়নি, সরকারের কোনো লোক প্রতিশ্রুতি দেয়নি, আপনার সুগার মিলে প্রতিশ্রুতি। আবুল কালাম আজাদ এবং ইউনিয়ন পরিষদ না, না, চেয়ারম্যান প্রতিশ্রুতি না, না, দিয়েছেন। আবুল কালাম আজাদ প্রতিশ্রুতি দেয়নি। ঘটনা হচ্ছে সেখানে মাইকিং করেছে। যারা সাঁওতাল গিয়েছেন যারা, জি। তারা অনেকেই ওই জেলারই বাসিন্দা নয়, অনেকে আমার জেলার বাসিন্দা, অনেকে রংপুরের বাসিন্দা। এখানে তারা বাসিন্দা গিয়েছেন। ছিলেন তারা, কিন্তু তাদের জমি ঘটনা যখন হচ্ছে না, ঘটনা হাতিয়ে হচ্ছে নেওয়া যে হয়েছে আমাদের- তখন আমার- তারা বিভিন্ন জায়গায়- আমি আপনাদের কারো কথা শুনে কথা বলি। আমার বক্তব্যটি হচ্ছে যে বিষয়টি ঘটেছে সেই বিষয়টি দুর্ভাগ্যজনক এবং সরকার সেটি হ্যান্ডেল করবার চেষ্টা করছে এবং সাঁওতালদের পুনর্বাসনের আমরা অঙ্গীকার করেছি, তাদের প্রতি সহানুভূতিশীল থেকে তাদেরকে যেভাবে সম্ভব। কিন্তু সহানুভূতির সাথে গুলি চালানো না, না, সম্ভব? গুলি তো মানে সরকার গুলি চালায়নি। সহানুভূতি- না, না, গুলি তো যখন হয়েছে ইনসিডেন্টালি ওখানকার স্থানীয় প্রশাসনের মাথা গরমের কারণে হয়েছে, সেখানে তো সরকার করেনি। সরকার করেনি মানে কি? আমি জিনিসটা একদম না, না, বুঝতেছি আমি না। আপনাকে বলি- পুলিশ করছে, এটা কি না, না, সরকার পুলিশ করেনি? করেছে। আমি বলছি যে মাথা গরম। যে জিনিসটি হচ্ছে যে সরকার তো উপর্যুপরি ওখানে কোনো ঘটনা ঘটায়নি। ঘটনাটি ওইখানে স্থানীয় প্রশাসন একটা অঘটন ঘটিয়েছে, সে ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। সাঁওতালদের সঙ্গে বা এই নেতৃবৃন্দের সঙ্গে আমাদের একাধিকবার বৈঠক হয়েছে, প্রকাশ্য বৈঠকও হয়েছে। আমাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন এবং একটা জায়গা এসেছে, আমরা এটা পুনর্বাসন করবার সবাই চেষ্টা করছি। পরে- যে ভুলটি। পরে আর দিতে আরেকটি বিষয় হচ্ছে নাসিরনগরের ঘটনা না, না, যদি একটু বলতেন, এমপি বা এবং না, না, মিনিস্টারদের একে শুনি আজ মন্থরার মুখে, হঠাৎ করে বিএনপি নেত্রীর মুখে এত বেশি মানে আপনার হচ্ছে গিয়া ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি তাদের দরদ দেখে। সাম্প্রদায়িক সম্প্রদায়িকতা হ্যাঁ। বিএনপি সবসময় বলে। না, না, বলে 2001 সালের পর কি করেছিল মনে নাই? ভুলে গেছেন? 2001 সালে পরে যেটি করেছিল ভুলে গেছেন? জি, না, ভুলে যাননি। ভুলে না যাওয়ার কথা বাংলাদেশে কেউ ভুলে জানি। যে কথাটাই বলছি সেটি হচ্ছে নাসিরনগর যে ঘটনাটি মিডিয়ায় আসলেই সকল বিষয় সত্য, এটি ঠিক নয়। অনেক সময় ভাবাবেগের বশবর্তী হয়ে অনেক বিষয় চলে আসে, কিন্তু আমাদের সরকারের কাজ হচ্ছে বিষয়টি মানে এমপি এবং মিনিস্টারের মধ্যে কোনো গন্ডগোল নাই, নির্মোহ তদন্ত করে। জি। আমি জানি ওইখানে স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদরে এমপি সাহেবের সঙ্গে একটি দ্বন্দ্ব রয়েছে, কিন্তু সেই দ্বন্দ্বে না, সেই দ্বন্দ্বের বহিঃপ্রকাশ যে নাসিরনগরের ঘটনা, এটি তদন্ত করে প্রমাণিত না হওয়ার আগে এটি বলা আমার ঠিক নয়। কবে হ্যাঁ, তদন্ত হবে? অবশ্যই তদন্ত হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে সরকার ওয়াকিবহাল, সরকার কাজ করছে। একাধিক গোয়েন্দা সংস্থা এবং প্রকাশ্য সংস্থায় কাজ করছে। যারা দোষী তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একটি বিষয় হচ্ছে দেশে যখন সংকট নাই তখন হঠাৎ করে নাসিরনগরে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটলো, এই বিষয়টি অবশ্যই উদ্বেগের এবং আমরা উদ্বিগ্ন হয়েই বিষয়গুলিকে লক্ষ্য করছি এবং সারা বাংলাদেশে যাতে ধর্মীয় সংখ্যালঘু সহ কোনো মানুষই অত্যাচারের শিকার না হয়, নিপীড়নের শিকার না হয়, সে ব্যাপারে সরকার
কাজ করছে। এই ঘটনাগুলো বেশ- বন্ধ করতে তো তাহলে আপনারা ব্যর্থ হয়েছেন। বেশ- এই যে এতগুলো ঘটনা ঘটলো না, না, নাসিরনগরের এটা তো পাশাপাশি। হঠাৎ করে না, সেটি ঘটনার পরে তারা স্ফুরণ ঘটে গেছে। বেশ, হ্যাঁ। রুমিন ফারহানা, আপনার- আমাদের দেশে তো অনেক ধরনের সমস্যাই আপনি- হচ্ছে, আপনি- আজকে তো নতুন না, সেই এই ব্যাখ্যার- সমস্যাগুলোকে আমরা যখনই ঘটছে মোকাবিলা করার এই চেষ্টা ব্যাখ্যার করছি। পরিপ্রেক্ষিতে আপনার বক্তব্য একটু বলবেন কিনা, আমি নতুন না, প্রশ্ন এটা করার তো আগে। আসলে হচ্ছে কি, ব্যাখ্যা তো কোনো ব্যাখ্যা হয়নি, এটা দলীয় একটি অবস্থান আছে, সুতরাং কিছু কথা বলতে হবে তাই বলা। কারণ কথাগুলো তো ঘটনাটিকে স্পষ্ট করেনি। যে কথাটি ইমরানের সরকার বলছেন যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে স্পষ্টভাবে আমরা সেটা জানতে চাই। কারণ নাসিরনগরের ঘটনার বহুদিন হয়ে গেছে, সাঁওতালদের ঘটনারও বেশ কিছু দিন সময় পার হয়ে গেছে। তারপরে আমরা দেখেছি সিরিজ ভাবে ঠাকুরগাঁয়ে হয়েছে, হবিগঞ্জে হয়েছে, নাসিরনগরে আবারও হয়েছে, নাটোরে হয়েছে, অর্থাৎ কিনা একটির পর একটি ঘটনা ঘটছে। কিন্তু যেহেতু নাসিরনগরটা প্রথমবার হয়েছিল সেটা অনেক বেশি মিডিয়া কভারেজ পেয়েছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে। তো যেই সরকার নিজেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার বলে, যেই সরকার নিজেকে বলা হয় যে ধর্মের সাথে তারা রাজনীতিকে মিলায় না, অসাম্প্রদায়িক রাজনীতি করে, সেই সরকারের সময় কেন এরকম হবে? ওনারা 2001 সালের কথা বলছিলেন। আমি একটু মনে করিয়ে দিই যে ওনাদের 2012 সালে রামুতে কি হয়েছিল, 2013 সালে পাবনার সাথিয়াতে কি হয়েছিল, 2014 সালের যশোরের অভয়নগরের মালোপাড়ায় কি হয়েছিল, এবং তারপরে তো নাসিরনগর আর গোবিন্দগঞ্জ আপনারা দেখলেন। কিন্তু ঘটনাগুলো ঘটেছে। এবং শুধু তাই না, আমি আপনাকে একটি পরিসংখ্যান দেই। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, আমি আপনার সঙ্গে বলিনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি রিপোর্টে বলেছে যে 2015 সালে যতগুলো সংখ্যালঘু নির্যাতন হয়েছিল, 2016 সালের প্রথম 3 মাসে জানুয়ারি থেকে মার্চের মধ্যে তার সেই সংখ্যা 3 গুণ নির্যাতন হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সংখ্যালঘুরা বলছেন যে তারা পার্শ্ববর্তী দেশের আশ্রয় চান। আপনারা দেখেছেন, কারণ এই কথাগুলো কোনোটাই গোপনে হয়নি, এগুলো মিডিয়াতে এসেছে। সুতরাং যে সরকার নিজেকে অসাম্প্রদায়িক সরকার দাবি করে এবং বলবার চেষ্টা করে যে বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনীতি করে এবং কথায় কথায় 2001 সালের উদাহরণ টানে, তারা কেন তাদের আমলে একটির পর একটি ঘটনা ঘটে যায় এবং তারা তার কোনোটারই কোনো সুরাহা করতে পারে না। এবং আপনি যখন এইবার আপনারা ভোট যখন ক্যাম্প চাইতে যাবেন তখন আর এটি বলবেন না যে আওয়ামী লীগকে ভোট দিলে দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে বা দেশের লোকে 87 শাখা সিঁদুর পড়বে, এটি আর বলবেন না। তাহলে একটা ভোটের ক্যাম্পেইনে নেতা নেত্রীরা কি বলবেন বা ভোটের স্লোগান কি হবে সেটা যখন ভোট আসবে তখনই দেখা যাবে। মানে এর আগে বলেছে তো, মানে এবার আর বলবেন না, এর আগে এবার বলবে যে বিএনপি আসলে হিন্দুরা শান্তিতে থাকবে। এই কথা যদি বলেন, আমরা এরকম বহু ছবি পত্রপত্রিকায় দেখেছি যেখানে ধর্মীয় লেবাসকে ব্যবহার করা হয়েছে ভোটের আগে। তর্কে জিততেছেন আপনি, আমার প্রশ্ন জবাব দেন। আপনি বিএনপি কি ইলেকশন ক্যাম্পেইনে এটি বলবে কিনা যে বিএনপি আসলে হিন্দুরা শান্তিতে থাকবে? বিএনপি আসলে হিন্দুরা শান্তিতে থাকবে সেটি বলবে কিনা? আমি একটু বলি, জি প্লিজ। 2019 সালে হবে নির্বাচন বা 2018 শেষে হবে নির্বাচন, সেই সময় বিএনপি তার ক্যাম্পেইনে কি বলবে সেটা তো আমি 2016-তে বলতে পারবো না। তবে আমি আপনাকে একটু মনে করিয়ে দেই যে যখন ইলেকশন আসে তখন বিভিন্ন দলের নেতা নেত্রীদের বিভিন্ন রকমের স্লোগান থাকে, বিভিন্ন রকমের লেবাস আমরা দেখি। সুতরাং কোনো কিছুই বাংলাদেশের রাজনীতিতে খুব অস্বাভাবিক কিছু না। সুতরাং আপনি একা বিএনপি কে যদি বলেন যে বিএনপি এটা বলবে কিনা সেটা বলতে, তাহলে আপনি আওয়ামী লীগকেও প্রশ্ন করতে হবে, আওয়ামী লীগ আসলে কোন লেবাস পরে রাজনীতি করবে বা পরের ইলেকশনটি করবে। আপনাকে বললে আমি বিএনপি কি বলবো। আমি যাই হোক, আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার পরে জনাব ইমরানের সরকার এবং জনাব সামিউর শীষ আপনাদের দুজনের কাছে জানতে চাইবো যে আমাদের দর্শকরা রোহিঙ্গা বিষয়ে আপনাদের একটু মতামত জানতে চান, যে রোহিঙ্গারা যারা আমাদের মানবতার খাতিরে যারা আমাদের কাছে আশ্রয় চাইছেন তাদেরকে আশ্রয় দেওয়া ঠিক কি ঠিক না, এবং তাদেরকে আশ্রয় দিতে হলে কি কি বিষয় আমাদের মাথা রাখা উচিত, সেই বিষয়টি আপনাদের কাছে জানতে চাইবো, এবং এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি ভাবছে সেটিও আপনাকে শুনতে চাইবো। বিরতি নিয়ে ফিরছে আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ইমরান সরকার, আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে রোহিঙ্গাদের আমাদের আশ্রয় দেওয়া উচিত কি উচিত না সেটা নিয়ে আসলে অনেক ধরনের কথা হচ্ছে, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? খুব দ্রুত যদি আমাদের খালিদ ভাই, একটা জিনিস হলো যে আমরা যারা বাংলাদেশের মানুষ, আমরা বাঙালি যারা, আমাদের তো অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন, আমরা অনেক নিপীড়িত হয়েছি, আমাদের গণহত্যা চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে, নানাভাবে নির্যাতিত হয়ে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আজকে আমাদের ঠিক বর্ডার ঘেঁষা একটা জায়গায়, একটা রাষ্ট্রের ভেতরে একটা সম্প্রদায়ের মানুষকে নিশ্চিহ্ন করবার জন্য যে ভয়াবহ গণহত্যা চালানো হচ্ছে, এবং এটা দিনের পর দিন চালিয়ে আসা হচ্ছে একদম তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, এলিমিনেট করার জন্য, সেই জায়গাতে আমার মনে হয় যে এই ধরনের গণহত্যায় আমাদের মতো রাষ্ট্র যারা আমরা নিজেরা এই ধরনের গণহত্যার শিকার হয়েছি, আমাদেরকে একদম চুপ করে থাকা কোনো সমীচীন বিষয় না। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেহেতু এটা বর্ডার অ্যাডজাসেন্ট হওয়ার কারণে আমরা এটার ভিকটিম, সুতরাং সে কারণেও আমাদের এখানে খুব একটা উপযুক্ত ভূমিকা রাখা দরকার। এখানে স্বভাবতই প্রশ্নটি আসে যে রোহিঙ্গাদেরকে তাদের সীমান্ত খুলে দেয়া বা তাদের আশ্রয় দেওয়ার
রোহিঙ্গার প্রসঙ্গটি, আমি এই জায়গাতে আমি মনে করি যে রোহিঙ্গারা তাদের ভূমির জন্য কিন্তু তারা লড়াই করছে। তাদের একটা আরাকান যে জায়গাটি, তারা ঐতিহাসিকভাবে সেটা আরাকান রাজ্যটি হচ্ছে রোহিঙ্গাদের। সেখান থেকে এখন মিয়ানমার সরকার খুব পরিকল্পিতভাবে নিপীড়নের মাধ্যমে তাদেরকে উৎখাত করবার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করে এবং মানুষের অধিকারে বিশ্বাস করে, আমার প্রশ্নটি হচ্ছে যে এই গণহত্যা মিয়ানমার সরকার চালাচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের এই গণহত্যার বিরুদ্ধে শক্ত জনমত তৈরি করতে হবে, সারা বিশ্বব্যাপী জনমত তৈরি করতে হবে, আমাদের সরকারের এটা দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে যে পুশ ইন, ধরেন যদি পরিকল্পিতভাবে মিয়ানমার সরকার সব লোক এখানে পুশ ইন করতে চায়, সেটা আমি মনে করি আমাদের সরকারের কোনোভাবেই সমীচীন হবে না যে সেটা খোলা রেখে তাদেরকে পুশ ইন করার সুযোগ দেয়া, কেননা পুশ ব্যাক করবার কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে মিয়ানমারের যে উদ্দেশ্য সেটি কিন্তু সফল হবে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আবার এটাও সত্য যে যারা শিশু, নারী বা বয়োবৃদ্ধ যারা আছেন, যারা আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি যে আমরা যদি তাদেরকে ঢুকতে না দেই, ওপারেই বোমা তাক করা আছে বা রাইফেল তাক করা আছে, তাদেরকে হত্যা করা হবে। আমরা কিন্তু জেনে শুনে এই ধরনের একটা মানবাধিকার লঙ্ঘন কিন্তু আমরা করতে পারি না। সেই জায়গায় আশ্রয় দেবার বিষয়টিও বিবেচনা করা উচিত সরকারের, অবশ্যই জাতীয় নিরাপত্তাকে মাথায় রেখে। সামির শীষ, আপনি কি মনে করছেন? এইটাও পুরোপুরি সংখ্যাটা নেই, কিন্তু অনুমান নির্ভর হচ্ছে রাখাইন রাজ্য সহ প্রায় 8 লাখের মতো হয়তো রোহিঙ্গা ওখানে আছে। তাই সংখ্যার দিক থেকে অনেক বড় না বাংলাদেশে যদি জনসংখ্যার সাথে তুলনা করি। কিন্তু মুশকিল হচ্ছে এরকম যদি বাংলাদেশ যদি আনকন্ডিশনাল ভাবে তাদেরকে আশ্রয় দেয় এবং পুরো সার্ককে ঘিরে এটা নিয়ে যদি কোনো প্রেশার না তৈরি করা হয়, তখন যেটা মুশকিল হবে, এই একটা গ্রুপকে যদি কোনো বিতাড়িত করা এবং এলিমিনেট করার কোনো প্রসিডিংস একটা দেশ তৈরি করতে পারে, একটা রাষ্ট্র তৈরি করতে পারে, এরকম নিপীড়ন অনেক বাড়তে থাকে। যে কারণে বাংলাদেশে এখনই উচিত এইখানে এটাকে শুধুই বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে না দেখে এটা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির মধ্যে এটাকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ এটা আমাদের মনে রাখতে হবে, রোহিঙ্গা যদি আসে, তারা যেরকম ভালনারেবল, তাদেরকে অনেকভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় এবং তাদের ধর্মীয় একটি পরিচয় হচ্ছে মুসলিম, তবে তারা শুধু মুসলিম হবার কারণে নিপীড়িত হচ্ছে এই প্রোপাগান্ডাটিও ঠিক নয়। এটা একটা জাতিগত ভাবে তাদের উপর আক্রমণ। কিন্তু ওই ন্যারেটিভটাকে যদি কেউ ব্যবহার করা হয় যে মুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছে, এবং যার আমরা অনেক উদাহরণ দেখেছি যে এটাকে অনেক ম্যানিপুলেট করে ছবি করা, তখন বাংলাদেশের এই সাম্প্রদায়িক যে অসহিষ্ণুতা বাড়ছে সেটা আরো বেড়ে যাওয়ার সুযোগ আছে। তাই রাষ্ট্রকে এবং সরকারকে এই বিষয়টায় অনেক ক্রিটিক্যালি ডিল করতে হবে। এটা ঠিক হ্যাঁ এবং না উত্তর নেই, কিন্তু এখানে আমার মনে হয় পুরো সার্ক এবং দক্ষিণ এশিয়াকে যুক্ত করে এইটার একটা সলিউশনের দিকে যাওয়া উচিত। সামির শীষের বলার পরে আমি একটু আবু সাইদ আল মাহমুদ স্বপনকে শুনতে চাইবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে। বেসির উমিন ফারহান, আপনি কি এই বিষয়টা যোগ করবেন? তাহলে আমরা একটু বিরতি নিয়ে এসে আবু সাইদ আল মাহমুদকে। রোহিঙ্গারা এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে যদি নদীর ওপারে তারা যায়, তাদের নিশ্চিত মৃত্যু, ধর্ষণ, গলা কেটে জবাই করা, গুলি। আর যদি তারা এ পাশে আসে বাংলাদেশের দিকে, তাদেরকে পুশ ব্যাক করা হচ্ছে। অর্থাৎ একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা পড়েছে এবং যে ধরনের নিপীড়ন, নির্যাতন হয়েছে সেটা সভ্য তো দূরের কথা, অত্যন্ত বর্বর কোনো সমাজেও হয় কিনা আমার জানা নেই। তো এই ক্ষেত্রে বাংলাদেশকে খুব সাবধানতার সঙ্গে স্টেপ নিতে হবে, বিকজ এক সময় কিন্তু বাংলাদেশের একটা বিরাট অংশ শরণার্থী হয়ে ভারতে গিয়েছিল, সেই সময়টিকে ভুলে গেলে চলবে না। তখন যদি ভারত তাদের দরজা বন্ধ করে দিত, আমাদের জন্য খুব নিশ্চিত মৃত্যু ছাড়া আসলে আমাদের জাতিগতভাবে আর কোনো উপায় ছিল না। সুতরাং দরজা খোলার ব্যাপারে আমি বলছি যে সরকারকে খুব ট্যাক্টফুলি বিষয়টা দেখতে হবে, বিকজ এখানে জাতিসংঘ বলছে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আছে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে বলেছে। আমি বলছি যে আপাতত তাদেরকে আশ্রয় দেওয়া হোক, কিন্তু এমন ভাবে নিশ্চিত করা হোক যাতে মিয়ানমারের পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তখন যেন তারা ফিরে যেতে পারে। কারণ এর আগে আমরা দেখেছি আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। অলরেডি 5 লাখের উপরে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে আছে এবং তারা বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেক্ষেত্রে আপনি আশ্রয় দিতে বলছেন, কিন্তু সেটা সাবধানতার সাথে। আবু সাইদ আল মাহমুদ স্বপনের কাছে জানতে চাইবো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটির পক্ষ থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে কিনা। আমরা একটা বিরতি নিয়ে আসি সময়, বিরতির পরে আমরা এটা একটু শুনতে চাইবো আপনার কাছে এবং আপনাদের সরকার আসলে কি ভাবছে এই মানবাধিকার দিকগুলি। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আবু সাইদ আল মাহমুদ স্বপন, রোহিঙ্গা বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবনা একটু। দেখুন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ না। রাইট। সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুহূর্তে অবস্থানটি আমার পক্ষে বলা
সম্ভব না বা উচিত না, এটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় অথবা স্বরাষ্ট্র সচিব সাহেব তারা বলতে পারবেন। আমি হয়তো আওয়ামী লীগের অর্গানাইজেশন হিসাবে আমি আমার মতামতটা দিতে পারবো, বা একজন এমপি হিসেবে মতামতটা দিতে পারবো। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে মন্তব্য দেবার কোনো এখতিয়ার আমার নেই। বিষয়টি তারা তিনজন আলোচনা করেছেন, এবং খুবই সংবেদনশীল, নিন্দনীয়। বিষয়টি শুধু আমাদের একার ভাবলে বিষয়টি সমাধান করা সম্ভব নয়। আমি মনে করি এই বিষয়টি নিয়ে গোটা মুসলিম উম্মার চিন্তা করা প্রয়োজন এবং জাতিসংঘের চিন্তা করা প্রয়োজন। আমাদের অতীত অভিজ্ঞতা খুব সুখকর নয় রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রিক। তো সেক্ষেত্রে আমরা তো আগে আমাদের ন্যাশনাল সিকিউরিটির কথা চিন্তা করব, আমাদের নিজের কথা চিন্তা করব। আমরা এক্ষেত্রে অবশ্যই কিছু স্বার্থপরের মতো আচরণ করতে হবে, কারণ এটি ব্যক্তির বিষয় নয়, রাষ্ট্রের বিষয়। জাতিসংঘ কি আসলে অ্যানুয়াল ফিস্ট অর্গানাইজার হিসাবে কাজ করবে? যেমন কয়েকদিন আগে দেখলাম এই যে জলবায়ু নিয়ে সম্মেলন হলো, সেখানে এটা বিষয়টা হয়ে গেছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট। সেখানে আমরা বড় বড় রাষ্ট্রে অনেক বড় বড় বুলি শুনেছি, টাকা দেওয়ার সময় কারো কোনো কথা নেই। আলটিমেটলি জাতিসংঘ কি এক্ষেত্রে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ করবে, নাকি জাতিসংঘ তার নৈতিক দায়িত্বটা পালন করবে? এই জায়গাটা জাতিসংঘে পরিষ্কার করতে হবে। জাতিসংঘ বলছে যে আমরা আশ্রয় দিচ্ছি না, কিন্তু জাতিসংঘ এই কথা সাহস করে বলতে পারছে না যে ওরা গণহত্যা করছে এবং ওরা বের করে দিচ্ছে, ওরা মানবাধিকার লঙ্ঘন করছে। আমি শুনেছি কি একটা শান্তি পুরস্কার দেওয়া হয় পৃথিবীতে, এবং নোবেল পিস প্রাইজ, মানে যারা সবচেয়ে বেশি অশান্তি করে তাদেরকে একটা শান্তি পুরস্কার দেওয়া হয়। পিস প্রাইজ বোধহয় অং সান সুকিকে দেওয়া হয়েছে। এবং আমি আশ্চর্য হয়ে যাই যে ভদ্র মহিলা গণতন্ত্রের জন্য এতদিন কারাবরণ করলেন, বাহিরে এসে তার এই রূপ, আমি এটাকে এবং যিনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন কোনোভাবেই ধারণ করতে পারছি না। তো কেন বিশ্ব জনমত এই বিষয়ে কথা বলছে না? এই বিষয়টি আমাদের বেশি করে আলোচনায় আনা দরকার, এবং এই বিষয়টি নিয়ে সরকার, জনগণ, সকল মানবাধিকার সংগঠন, সকলে ঐক্যবদ্ধভাবে বা যার যার অবস্থান থেকে, আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি, যার যার অবস্থান থেকে এই ইস্যুতে কথা বলা উচিত। এবং এই বিষয়টি নিয়ে একটি জাতীয় পর্যায়ের একটা কি বলে ডায়ালগও হতে পারে। আমরা খুব সংক্ষেপে আপনার কাছে দুটি বিষয় একটু জানতে চাইবো। যে আজকে নিশ্চয়ই আপনি জানেন যে তারেক রহমান বিএনপির যিনি শীর্ষ নেতা আছেন তাকে হাইকোর্ট আত্মসমর্পণ করতে বলেছেন নির্দিষ্ট সময় দিয়ে। আরেকটি কথা হচ্ছে যে রওশন শাহ যিনি বিরোধী দলের নেতা আছেন সংসদে, তিনি বলেছেন যে তিনি কথা দিয়েছেন চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দায়িত্ব তার। এই দুটি বিষয় যদি আপনার একটু আইনি মন্তব্য শুনতাম, যে তারেক রহমান আসলে আত্মসমর্পণ করছেন কিনা হাইকোর্টের বেঁধে দেওয়ার সময়, এবং মামলা প্রত্যাহারের দায়িত্ব রওশন শাহের, এই প্রসঙ্গে আপনি একটু মন্তব্য। আমরা জানি যে তারেক রহমান বিদেশে আছেন এবং কি কারণে আছেন সেটাও আমরা জানি। ওনার শারীরিক অসুস্থতার একটি বিষয় আছে, সুতরাং তিনি ওই সময়ের মধ্যে আসতে পারবেন কিনা, তিনি ডাক্তারের ক্লিয়ারেন্স পাবেন কিনা, এই বিষয়গুলো এখানে জড়িত। আর রওশন এরশাদ যে কথাটি বলেছেন যে এরশাদের মামলা প্রত্যাহারের দায়িত্ব উনি নিয়েছেন, আসলে একজন ব্যক্তি কি করে আরেকজন ব্যক্তির বিরুদ্ধে করা মামলা তুলে নেবার দায়িত্ব নেন, এটা আইনজীবী হিসেবে আমার বোধগম্য নয়। এটা একমাত্র বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়েই বের হয়ে আসবে যে ওনার বিরুদ্ধে মামলাগুলো চলবে কি চলবে না, ওনার বিরুদ্ধে যে চার্জগুলো গঠন করা হয়েছে সেগুলো আসলে চলবে কি চলবে না, সেটা একমাত্র আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে বের হয়ে আসা সম্ভব। এবং আদালতের রায় ছাড়া এটা আসলে আর কোনো প্রক্রিয়া আছে বলে আমার জানা নেই, বৈধ প্রক্রিয়া আছে বলে আমার জানা নেই। এখন উনি নাকি 100 বারের উপরে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন আমি দেখবো, ঠিক এই কথাটি পত্রিকাতে এসছে। এখন আমি ঠিক জানি না যে প্রধানমন্ত্রীর সাথে উনি কি করে একটা চলমান মামলা নিয়ে কথা বলেন, বা কিভাবে প্রধানমন্ত্রী পুরো ব্যাপারটি খুবই কৌতূহলোদ্দীপক, খুবই অদ্ভুত একটি বিষয়। এটি আমাদের দুঃখজনক সংসদের বিরোধী দলের নেত্রী কার্যক্রমের প্রতি ইঙ্গিত দেয়। সংসদের বিরোধী দলের নেত্রী সংসদ নেতার কাছে মামলা নিয়ে কথা বলেছেন, সেটা আবার বলছেন। এটা খুবই মজার ব্যাপার যে তারা নারায়ণগঞ্জে প্রার্থী দেবেন কি দেবেন না সেটার দিকেও তারা সরকারি দলের দিকে তাকিয়ে থাকেন। এবং শামীম ওসমান আজকে বলেছেন যে তিনি নিজে টেলিফোন করে এরশাদ এবং জেএম কাদেরকে বলেছেন যে প্লিজ আপনারা প্রার্থী দেবেন না। অর্থাৎ তিনি আইভির সঙ্গে তার ঘনিষ্ঠতা প্রমাণের জন্যই বলছিলেন যে আমি রিকোয়েস্ট করেছি যাতে আইভি যেতে এবং আপনারা আপনাদের প্রার্থী বসিয়ে দেন। খুব হাস্যকর আর কি। জনাব ইমরান সরকারের কাছ থেকে আবার একটি অন্য প্রসঙ্গে জানতে হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের যে বিষয়গুলো আসলে সরকার, দর্শকরা প্রশ্ন করছিলেন যে আপনি এই মুহূর্তে সরকারের কোন ক্ষেত্রটিকে আপনি সবচেয়ে বড় মানে সমালোচনার দিক হিসেবে আপনি দেখছেন?
আমার কাছে মনে হয় প্রথমত হচ্ছে যে প্রথমেই যেটা নিয়ে আলোচনা হলো যে মানুষের স্বাধীনতা খর্ব করা প্রতিটি ক্ষেত্রে, একদম কথা বলার অধিকার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ করবার ক্ষেত্রে নানাভাবে প্রতিবন্ধকতা তৈরি করা, যারা এই বিভিন্ন ইস্যু নিয়ে মানুষের অধিকার নিয়ে কথা বলছেন তাদেরকে বাধা দেয়া, এই বিষয়টি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। পাশাপাশি আরেকটি বিষয় আছে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে যে সারা দেশব্যাপী যে ধরনের অন্যায়, অবিচার, সন্ত্রাস থেকে শুরু করে একদম দেখবেন ধর্ষণ, নারী নিপীড়ন, শিশু হত্যা, সেগুলো যেভাবে বেড়ে যাচ্ছে সেটা নিয়েও সরকারের এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নেই, এমন কোনো দৃষ্টান্ত নেই যেটা একটা মেসেজ হতে পারে যে অপরাধ বন্ধ করবার জন্য। সেটা নিয়েও একটা আমার মনে হয় যে খুব গুরুত্ব দেওয়া দরকার। আরেকটি হলো সেনাবাহিনী, তো আমার মনে হয় না যে সেনাবাহিনী নির্বাচন পরিচালনা করা, নির্বাচন পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী রাখা হয়েছে। নির্বাচন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সেনাবাহিনীর কি সম্পর্ক এটা আমার বোধগম্য নয়। আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, যারা নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র, বিধান, বিধি, কিভাবে তারা নির্বাচন করবেন, নির্বাচনী বিধি, সেই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে নির্বাচনী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা খুব জরুরি। সামিয়া শীষ, আমরা জানি যে আজকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব যিনি আছেন রুহুল কবির রিজভী, তিনি ভোটের অন্তত 7 দিন আগে সেনা মোতায়েনের কথা বলে এসছেন নির্বাচন কমিশনের কাছে গিয়ে। এখনো সেনাবাহিনী আসলে প্রধানমন্ত্রীকেই রিপোর্ট করেন ডিফেন্স মিনিস্টার হিসাবে, এবং পরে রাষ্ট্রপতি। তারা প্রধানমন্ত্রীকে বিশ্বাস করেন না, কিন্তু সেনাবাহিনীকে বিশ্বাস করেন। এটা কারণটা কি আসলে? আচ্ছা, আমাদের এটা খুব একটা হাস্যকর ব্যাপার। আমরা যদি 47 থেকে 2016 আমাদের রাজনৈতিক ইতিহাস থেকে একটা বড় সময় আমরা সামরিক বাহিনীর বিরুদ্ধে, সামরিক শাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সামরিক বাহিনী নয়, সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আবার যখন আমরা বলছি একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে, তখন আমরা আবার নির্বাচনের জন্য বিশ্বাস করছি সেনাবাহিনীকে। এখন কথা হচ্ছে সেনাবাহিনী একটা রাষ্ট্রের একটা বাহিনী, যে কোনো প্রয়োজনে তাকে নামানো যেতে পারে। কিন্তু এটাই যদি হয় যে একটা রাজনৈতিক দল মনে করে যে আমাদের যেই নির্বাচন কমিশন আছে তা যথেষ্ট শক্তিশালী নয়, এবং কথাটার পিছনে নিশ্চয়ই যুক্তি আছে, মানে নির্বাচন কমিশন আমাদের এমন খুব শক্তিশালী কোনো উদাহরণ দিতে পারেনি যে এই নির্বাচন কমিশনের উপর বিশ্বাস করা যায়। কিন্তু এর বিকল্প হিসেবে সবসময় আমরা সামরিক বাহিনীকে বা সেনা মোতায়েন করতে বলছি। তার মানে কি আমরা আমাদের পুলিশ বাহিনী, র্যাব, এদের কারো প্রতি বিশ্বাস রাখছি না যে সেনাবাহিনী? এটা আসলে আমার মনে একটা জাস্ট রাজনৈতিক কথা, কারণ সেনাবাহিনী নিয়োগ করলে নির্বাচন সুষ্ঠু হবে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে এই যে রাজনৈতিক দলগুলোর সেনাবাহিনীকে উপর নির্ভরতা, এই যে বিষয়গুলো, নির্বাচন কেন্দ্রিক যে বক্তব্যগুলো, এটা আমার মনে হয় সেনাবাহিনীর ভাবমূর্তিকেও আমার মনে হয় ক্ষুণ্ণ করে। রুমিন, আপনি কি 20 সেকেন্ড একটু বলবেন সেনাবাহিনীর যৌক্তিকতাটা কি? তাহলে আমরা স্বপন ভাইয়ের সাথে একটু। 2009 সালে আরপিও সংশোধনের আগ পর্যন্ত কিন্তু ল এনফোর্সিং এজেন্সি হিসেবে প্রতিরক্ষা বাহিনীর নাম ছিল, এবং তার পরবর্তী যখন তাদেরকে সরিয়ে দেওয়া হলো, তারপরে আমরা বিভিন্ন নির্বাচনগুলো, বিশেষ করে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আমরা দেখলাম 2014-এর পরে, সেখানে র্যাব, পুলিশ এবং বিজিবির ভূমিকা ভীষণ রকম প্রশ্নবিদ্ধ ছিল। এবং শুধু তাই নয়, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা এইসব বাহিনীর প্রধানদেরকে বিভিন্ন সময় এমন রাজনৈতিক বক্তব্য দিতে দেখেছি এবং তাদেরকে দলীয় নেতাকর্মীদের সাথে বসে রাজনৈতিক মিটিং অ্যাটেন্ড করতে দেখেছি। আমাদের এক ধরনের আস্থার জায়গাটি নষ্ট হয়ে আমরা গেছে। আপনার কাছে শুনতে চাইবো যে সেনাবাহিনীর যৌক্তিকতা বা অযৌক্তিকতা, সেনাবাহিনীর এখানে প্রতি আস্থা বিশ্বাস। যৌক্তিকতা অযৌক্তিকতা কিন্তু নির্বাচন কমিশন সেনাবাহিনী চাইলেও আপনারা দেন না, আর কি সেটা হচ্ছে কথা। নারায়ণগঞ্জ নির্বাচনে এর আগে নির্বাচন কমিশন চেয়েছিল। কেন এর আগে নারায়ণগঞ্জের নির্বাচনের আগে যে চেয়ে থাকে, নারায়ণগঞ্জের আগে নির্বাচন কি কারচুপি হয়েছিল? না, জানি না, কিন্তু চেয়েছিল, দেওয়া হয় না আর কি। কারচুপি হয়েছিল না, কিনা? দিলে কি সমস্যা, না দিলে কি কারচুপি হয়েছিল কিনা? কি নারায়ণগঞ্জ নির্বাচনে কারচুপি হয়েছিল কিনা? কারচুপি হয়েছিল কিনা সেটা তো আমরা জানি না। মানে কিন্তু অবশ্যই জানবেন না, কারণ আপনি মিডিয়ায় আছেন, আমি জানবেন না, আপনি জানেন, আমি জানবো কিভাবে? আমি তো আপনার চোখ দিয়ে দেখি না, মিডিয়ার পক্ষে তো কারচুপি হলে সেটা দেখা সম্ভব, কারচুপি না হলে তো আর সেটা দেখা সম্ভব। তাহলে এর আগে নির্বাচনেও এরকম কথা বলা হয়েছিল, কারচুপি ছাড়াই নির্বাচনটি হয়েছিল এই নারায়ণগঞ্জে, এবং নারায়ণগঞ্জে এবারও যথাযথ নির্বাচন হবে, সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। নির্বাচন নির্বাচন তো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। সেখানে সেনাবাহিনী দিলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে এমনও বিষয় না। বিষয়টি হচ্ছে এটা রাজনৈতিক বক্তব্য, এটি তাদের রাজনৈতিক বক্তব্য। তারা তাদের জায়গা থেকে বলেছেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন কাকে দিবেন কাকে দিবেন না। এটি আমাদের নিয়ে দুশ্চিন্তা করার বিষয় নেই। এটি তাদের নিয়ে দুশ্চিন্তা করার বিষয় নেই, সেটি অবশ্য বলছেন জনাব আবু সাইদ আল মাহমুদ স্বপন বলছেন, রুমিন ফারহানা, ডক্টর ইমরান সরকার এবং সামিয়া শীষ। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।